রাজনীতিক শোরগোলের বাইরে গিয়ে আসুন আমরা সরাসরি তথ্যের গভীরে যাই। এই বিশ্লেষণটা কাটোয়ার জটিল রাজনৈতিক সমীকরণকে একেবারে ব্যবচ্ছেদ করবে, দেখাবে কিভাবে এই মাটির মানুষের মনের কথা ভোটের বাক্সে গিয়ে পৌঁছায়। ছবিটা দেখুন, দক্ষিণবঙ্গের রাঢ় অঞ্চল। যতদূর চোখ যায় শুধু ধানক্ষেত, তারই মাঝে রয়েছে কাটোয়া। এখানকার মাটি যেমন উর্বর, এখানকার রাজনীতিও কিন্তু ঠিক ততটাই জটিল। আর এ এলাকার মানুষের জীবন, তাদের রোজগার জীবিকাই কিন্তু ঠিক করে দেয় ভোটের হাওয়া কোন দিকে বইবে। একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করা যাক। জনগণের রায় মানে ম্যান্ডেট, সেটা ঠিক কিভাবে জেতা যায়, আর ঠিক কিভাবেই বা সেটা হাতছাড়া হয়ে যায়? এই একটা প্রশ্নই কিন্তু আমাদের পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। তো চলুন গভীরে ঢোকা যাক। কাটোয়ার রাজনীতিকে যদি সত্যিই বুঝতে হয়, তাহলে সবার আগে বুঝতে হবে এখানকার সাধারণ মানুষের প্রতিদিনের লড়াইটা, তাদের স্বপ্নগুলোকে। কাটোয়ার রাজনীতির আসল চাবিকাঠি লুকিয়ে আছে এর সামাজিক গঠনে। দেখুন, এখানে প্রায় ৭২% হিন্দু আর ২৮% মুসলিম জনসংখ্যা। কিন্তু এর থেকেও গভীরে গেলে আসল ছবিটা পরিষ্কার হয়। এখানকার প্রায় ৩০% মানুষই তপশিলি জাতিভুক্ত, যাদের মধ্যে নমশূদ্র বা মতুয়া সম্প্রদায়ের মতো গোষ্ঠীর একটা বড় ভূমিকা আছে। আর ওবিসি কৃষকদের মধ্যে, বিশেষ করে মাহিষ্য সম্প্রদায়, একটা বিরাট নির্ণায়ক শক্তি। কিন্তু এখানকার মানুষের জীবনের এক কঠিন সত্যি হল একটা গভীর উন্নয়নের ফাঁক বা ডেভ গ্যাপ, মানে প্রতিশ্রুতি আর বাস্তবের মধ্যে একটা বিরাট ফারাক। এখানকার পরিকাঠামো বহু বছর ধরেই দুর্বল। প্রতি বছর অজয় নদের বন্যায় সব ভেসে যায়, অথচ তার স্থায়ী সমাধান নেই। গ্রামেগঞ্জে চাকরির অভাব তীব্র, তার উপর জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। ভাবুন একবার, কাটোয়া এক ব্লকেরই ৩৬% পরিবার দারিদ্র্যসীমার নিচে বাস করে। এই একটা তথ্যই তো অনেক কিছু বলে দেয়। তো মাটির এই সমস্যাগুলো, মানুষের এই জমে থাকা ক্ষোভ, ভোটের ফলাফলের প্রতিফলনটা ঠিক কী রকম ছিল? আসুন এবার সংখ্যাগুলো কি বলছে সেটা একটু দেখে নেওয়া যাক। দেখুন, ২০২১ সালের নির্বাচনে প্রায় ৮৪% ভোট পড়েছিল, ৮৩.৮৪% যদি সঠিকভাবে বলি। এই বিপুল সংখ্যক মানুষের ভোট দিতে আসাটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে যে কাটোয়ার মানুষ মুখ ফুটে কথা বলতে চেয়েছিল, তার একটা বার্তা দিতে চেয়েছিল। কিন্তু এত কিছুর পরেও চূড়ান্ত ফলাফলে জয় পরাজয়ের ব্যবধান ছিল মাত্র ১০০০ মতো। এর মানে কি দাঁড়ালো? এর মানে হল এই কেন্দ্রটা একেবারে যাকে বলে নাইফস এজে দাঁড়িয়ে আছে। সামান্য একটু হাওয়াতেই গোটা সমীকরণটা উল্টে যেতে পারে। আর এখানে আমরা সবচেয়ে বড় চমকটা দেখতে পাই, একটা রাজনৈতিক ভূমিকম্প। ২০১৬ থেকে ২০২১, মাত্র ৫টা বছরে প্রধান বিরোধী দলের ভোট শেয়ার ৭.৪% থেকে লাফিয়ে পৌঁছে গেছে প্রায় ৪৪%। ভাবা যায়? এটা একটা সিসমিক শিফট, পুরনো কাঠামোর ভিত নাড়িয়ে দেওয়ার মতো ঘটনা। সুতরাং এই সব তথ্য থেকে আমরা কি বুঝতে পারছি? খুব সহজ কথায়, রায়টা অত্যন্ত ভঙ্গুর। আর পুরনো যে রাজনৈতিক সমীকরণগুলো ছিল, সেগুলোর নিচের মাটি কিন্তু দ্রুত সরে যাচ্ছে। একটা বড় পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট। এখন প্রশ্ন হল, এই যে ভিত নড়ে গেল, এর আসল কারণটা কি? কি ঘটেছিল সেটা তো সংখ্যায় দেখলাম। এবার চলুন বোঝার চেষ্টা করি কেন ঘটেছিল। তবে তার আগে একটা কথা মনে রাখা খুব জরুরি। আমাদের সংবিধান প্রত্যেক নাগরিককে মর্যাদা দিয়েছে এবং তথ্যের ভিত্তিতে নিজের মত প্রকাশের অধিকার দিয়েছে। এই অধিকারের দায়িত্বশীল ব্যবহারই একটি সুস্থ গণতন্ত্রের ভিত্তি। চলুন ক্ষমতাসীন ব্যবস্থার একটা ব্যালেন্স শিট দেখা যাক। একদিকে শক্তির জায়গাগুলো কি? দীর্ঘদিনের পরিচিত নেতা, একেবারে নিচতলা পর্যন্ত মজবুত নেটওয়ার্ক, আর অবশ্যই শাসক দলে থাকার সমস্ত সুযোগ সুবিধা। কিন্তু অন্যদিকে দুর্বলতার খাতাটাও বেশ লম্বা। প্রতিশ্রুতি পূরণে দেরি, এক ধরনের আত্মতুষ্টি চলে আসার ধারণা, আর তার সাথে ছিল রাজ্য জুড়ে চলা প্রতিষ্ঠান বিরোধিতার একটা হাওয়া। এই সব কিছুর মূলে রয়েছে একটাই জিনিস, বিশ্বাসের ঘাটতি বা ট্রাস্ট ডেফিসিট। মানুষের মনে জমে থাকা ছোট ছোট ক্ষোভ, যেমন ধরুন কাটমানি নিয়ে রাগ, শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ, ভোটের পরে অশান্তির স্মৃতি, আর সবচেয়ে বড় ব্যাপার, চাকরির যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা পূরণ না হওয়া। এই সব কিছু মিলে যখন একটা সিস্টেমের ওপর থেকে মানুষের ভরসা উঠে যায়, তখনই এই ধরনের ফলাফল হয়। এবার একটু বড় প্রেক্ষাপটে বিষয়টা দেখা যাক। সময়ের সাথে সাথে প্যাটার্নগুলো কিভাবে বদলেছে, আর কোন কোন ভোটার গোষ্ঠী আজ কাটোয়ার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করার জায়গায় চলে এসেছে। বিরোধী ভোটের এই একজোট হওয়াটা একটা বড় সংকেত। এটা একটা দীর্ঘ স্থিতিশীলতার যুগের অবসানের ইঙ্গিত। আগে হয়তো মানুষের অসন্তোষটা নানা দিকে নানা দলে ভাগ হয়ে যেত, কিন্তু এখন সেই সব অসন্তোষ মিলেমিশে একটা ধারায় বইতে শুরু করেছে। আর এটাই পুরনো ব্যবস্থাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।
যে কোনো নির্বাচনেই কিছু স্লিপার ব্লক থাকে, মানে এমন কিছু নীরব গোষ্ঠী যাদের ক্ষোভ বিক্ষোভ হয়তো সবসময় রাস্তায় দেখা যায় না, কিন্তু ভোটের বাক্সে তার প্রভাব পড়ে মারাত্মক। কাটোয়ার ক্ষেত্রে এরা কারা? অর্থনৈতিক কষ্টে থাকা ওবিসি ও মাহিষ্য কৃষক, চাকরি আর নতুন স্কেল চাওয়া প্রায় 25% যুব সমাজ, নিরাপত্তা আর দৈনন্দিন জীবনের কষ্ট কমাতে চাওয়া মহিলারা, আর অবশ্যই মোহভঙ্গ হওয়া সেই সব পুরনো সমর্থকরা যাদের মন আবার জেতা সম্ভব। এদের সম্মিলিত সিদ্ধান্তই কিন্তু পরের ভোটের ভাগ্য লিখে দেবে। তো সমস্যাগুলো তো চিহ্নিত করা গেল, কিন্তু এর সমাধান সূত্রটা কি? রোগ নির্ণয়ের পর এবার চিকিৎসার কথা ভাবা যাক। চলুন একটা সম্ভাব্য প্রশাসনিক নীল নকশার দিকে তাকানো যাক, যা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ দেখাতে পারে। এখানে একটা কৌশলের কথা বলা হয়েছে, যার নাম চতুর্মুখ মতবাদ। এর 4টে দিক, 4টে স্তম্ভ। প্রথমত, শিবের মতো দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়া, কোনো আপোষ না করা। দ্বিতীয়ত, বিষ্ণুর মতো স্থিতিশীলতা আর সুশাসনের আশ্বাস দেওয়া। তৃতীয়ত, ব্রহ্মার মতো ভবিষ্যতের জন্য নতুন পরিকল্পনা, নতুন দিশা দেখানো। আর চতুর্থত, দুর্গার মতো সাধারণ মানুষকে সব রকম বিপদ থেকে রক্ষা করার অঙ্গীকার। দেখুন, এই কাঠামোটা মানুষের ভয় এবং আশা দুটোকেই সমান গুরুত্ব দিচ্ছে। তবে শুধু বড় বড় কথা নয়, প্রয়োজন একেবারে নির্দিষ্ট পরিমাপযোগ্য পরিকল্পনা, যেমন এই উন্নয়ন প্রতিজ্ঞাপত্রে দেখানো হয়েছে। কাটোয়া বাইপাস তৈরি বা বন্যা নিয়ন্ত্রণের জন্য বাঁধ তৈরিতে ঠিক কত টাকা খরচ হবে, আর তার বদলে সাধারণ মানুষের ঠিক কি কি সুবিধা হবে, তার একটা স্বচ্ছ হিসাব থাকা দরকার। একেই বলে গভর্নেন্স রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এর পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান সরাসরি উন্নত করার জন্য কল্যাণমূলক প্রকল্পগুলোকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যেতে হবে। যেমন 5,000 পাকা বাড়ি তৈরি করে দেওয়া, প্রত্যেক বাড়িতে কলের জলের সংযোগ পৌঁছে দেওয়া, বা প্রত্যেককে একটা করে স্বাস্থ্য কার্ড দেওয়া। এই ছোট ছোট পদক্ষেপগুলোই মানুষের জীবনে বড় পরিবর্তন আনে। তবে সবশেষে একটা কথা বলতেই হয়, যে কোনো কৌশল, যে কোনো পরিকল্পনার উপরে একটাই জিনিস যার উপর ভর করে শাসন ব্যবস্থাটা দাঁড়িয়ে থাকে, সেটা হলো বিশ্বাস। আর বিশ্বাস তৈরি করতে গেলে মানুষের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং সম্মতির অধিকারকে সম্মান করতে হয়। ভারতের নতুন ডেটা সুরক্ষা আইন এই নীতির ওপরেই জোর দেয়, যা আসলে সুশাসনেরই একটা অঙ্গ। একটা কথা আছে, শাসন ডেটা বা কৌশল নিয়ে নয়, এটা বিশ্বাস নিয়ে। বিশ্বাস খুব ভঙ্গুর, এটা খুব ধীরে ধীরে তৈরি হয় আর এক মুহূর্তে ভেঙে যায়। দিনের শেষে সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডের একটাই লক্ষ্য হওয়া উচিত, মানুষের এই বিশ্বাস অর্জন করা এবং তাকে যে কোনো মূল্যে রক্ষা করা। যখন প্রতিশ্রুতি পূরণ হয় না, যখন ব্যবস্থাটা ভেতর থেকে ক্ষয়ে যায়, তখন মানুষ পরিবর্তন চাইবেই। কাটোয়ার এই সংখ্যাগুলো, এই বিশ্লেষণ, এটা কি শুধু একটা সতর্কবার্তা, নাকি এটা পরিবর্তনের একটা বিরাট সুযোগ? এই প্রশ্নটা কিন্তু শুধু কাটোয়ার জন্য নয়, এটা আমাদের গোটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্যই একটা বড় শিক্ষা। If you want to become a people-centric leader and uplift your constituency, get in touch with blueprintstrategies.ai at mgr@blueprintstrategies.ai or call 0180 420 41602. Purpose beyond politics.